হ্যালো স্টুডেন্টস, আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আজকে যেটা পড়াবো সেটা ক্লাস 10 এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কারণ এখান থেকে একটা বড় নাম্বারের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে প্রতি বছর। এখান থেকে অঙ্ক থাকে এবং এছাড়াও কিছু প্রশ্ন থাকে। আমরা এটাকে ডিটেলসে ধরে ধরে প্রথম থেকে পড়লে এই যে চ্যাপ্টারটা সেটা নিয়ে অনেক সময় যে ভীতি থাকে সেই ভীতিটা একেবারেই থাকবে না। আজকে যেটা স্টার্ট করছি তার তোমরা বুঝতে পেরেছো, বিহেভিয়ার অফ গ্যাসেস, অর্থাৎ গ্যাসের আচরণ। খুব জনপ্রিয় একটা চ্যাপ্টার এবং ছাত্রদের খুব পছন্দের একটা চ্যাপ্টার। তো শুরু করা যাক ডাইরেক্ট। আচ্ছা, প্রথমত আমরা একেবারে যেহেতু ডিটেলসে পড়ছি সেহেতু প্রথমে গ্যাস জিনিসটা আমরা সবাই জানি, এটা নতুন করে এক্সপ্লেনেশনের হয়তো দরকার নেই। কিন্তু এই গ্যাসের কোন কোন প্রপার্টি বা বিষয় সম্বন্ধে আমাদেরকে জানতে হবে সেগুলো এক একটা করে আমি বোঝাই। প্রথমত, গ্যাসের কি থাকে তোমরা নিজেরাই ভাববে, নিজেরাই উত্তর দেবে, তাহলে ফিজিক্যাল সায়েন্সের যে মূল গুরুত্ব সেটা প্রাধান্য পাবে। এক, প্রথম থাকে মাস বা ভর। 2 নম্বর কি থাকে? আয়তন বা ভলিউম থাকে। 3 নম্বর কি থাকে? টেম্পারেচার, অর্থাৎ গ্যাসের একটা নির্দিষ্ট উষ্ণতা থাকে বা তাপমাত্রা থাকে। তাপমাত্রা। আচ্ছা, এবং 4 নম্বর আরেকটা কি থাকে না, গ্যাসের একটা চাপ বা প্রেসার থাকে। কি না, গ্যাসের চাপ বা প্রেসার। এই কটা যে মেন প্রপার্টি গ্যাসের হয়ে থাকে সে সম্বন্ধে আমরা সবাই জানি, এই কটা বুঝি সবাই। এইখানে আমাদের এই চারটে ফিজিক্যাল কোয়ান্টিটি বা রাশিকে নিয়ে আমাদের প্রথম পার্টটা হয়। অর্থাৎ প্রথমত আমরা গ্যাসের চাপ জিনিসটা বুঝবো, কারণ ভর সম্বন্ধে আমরা সবাই জানি এবং আয়তন সম্বন্ধে আমরা সবাই জানি। তাপমাত্রা কি না, ধরো উষ্ণতা বাড়ালাম, তাহলে একটা গ্যাসের যে টেম্পারেচার, উষ্ণতা যদি আমি বাড়াই একটা গ্যাসের যে টেম্পারেচারটা ডেভেলপ হবে সেই তাপমাত্রা। এবার বুঝবো চাপ জিনিসটা কি, গ্যাসের চাপের আগে নর্মাল চাপ জিনিসটা কি সেটা একটু বুঝবো, কারণ সেটা খুবই গুরুত্বপূর্ণ। চাপ জিনিসটা কি যদি আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে, হ্যাঁ প্রত্যেকটা জিনিস ফিজিক্যাল সায়েন্স বলো, লাইফ সায়েন্স বলো, লাইফ সায়েন্স আরো বেশি লাগে, ম্যাথমেটিক্স বলো, একটা ছবি বা ইমেজকে যখনই তুমি ইমাজিন করবে এবং সেইভাবে মনে রাখার চেষ্টা করবে, দ্যাটস মে বি মোর হেল্পফুল। ঠিক আছে, তাহলে ধরো এই একটা সারফেস, এটা তোমরা বুঝতে পারছো, একটা সারফেস এ, একটা ক্ষেত্রফল, এর উপরে একটা এফ মানের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। সেই সূত্র অনুযায়ী পি ইকুয়াল টু যদি এফ বাই এ হয় তাহলে চাপ বেরোবে। কি হলো, কিছু বোঝা গেল না? আচ্ছা, এটাকে ক্লিয়ার করি। প্রথমত বুঝতে হবে একটা সারফেস অর্থাৎ একটা নির্দিষ্ট ক্ষেত্রফল, ধরো এই আমার হাত একটা ক্ষেত্রফল, নির্দিষ্ট ক্ষেত্রফল, তারপরে আমি চাপ প্রয়োগ করছি, মানে অর্থাৎ বল প্রয়োগ করছি। এই যে বলটা প্রয়োগ করছি সেটা কিভাবে প্রয়োগ করছি, এই অ্যাঙ্গেলটা সচরাচর না, এটা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল। অর্থাৎ কোন নির্দিষ্ট বা একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত যে বল তাকেই আমরা কি বলি না, চাপ। এইবার চাপ তো পড়লাম, এবার কি করতে হবে না, চাপের মাত্রাটা কি। চাপ তো পড়লেই হবে না, চাপের তো একটা নির্দিষ্ট মাত্রা আছে, সেই মাত্রাটাও আমাদেরকে করতে হবে। তাহলে চাপের মাত্রা কি, এখান থেকে আমি সবসময় আগেও ভিডিওতে বলেছি যে সমীকরণ দেখে আমি মাত্রা মুখস্থ করবো না। যদি আমি মুখস্থ করেই পড়াশোনা করতাম তাহলে তুমি আর্টস নিতাম। হ্যাঁ, আমি কিন্তু আর্টসের ছোট করছি না, সিস্টেমটাকে বলছি যে ওখানে মুখস্থের পার্টটা বেশি, সায়েন্সে বোঝার পার্টটা বেশি। সায়েন্সেও মুখস্থ করতে হয়, হয় না তা না, কিন্তু এখানে বুঝে মুখস্থ করা যায়। যেমন পি ইকুয়াল টু যদি আমি এফ বাই এ লিখি, আমি এফ আমি একেবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখো এফ ইকুয়াল টু আমরা জানি এম এ, ঠিক আছে, এম সবসময় ক্যাপিটাল এম। আমি এফ এর মাত্রাটা তোমাকে বের করা চাচ্ছি। এ অ্যাক্সিলারেশন ইকুয়াল টু আমি লিখতাম কি না, বেগ বাই সময়। ঠিক আছে, যদি এই বেগটাকে আরো ভাঙি, ওখানে বেগটাকে নিয়ে এসে আরো ভাঙলাম, বেগ সমান সমান সরণ বাই সময়। একদম আমি এই মাত্রাটাকে ভেঙে বোঝাবো। দেখো সরণ বাই সময়, তাহলে আমি সরণ সমান সমান জানতাম এল, ওয়াই টি, তার থেকে কি হয় এল টি টু দি পাওয়ার -1,
তোমরা ক্লাস 10 এ উঠে গেছো, এতটা তো তোমরা ইজিলি বুঝতে পারো না। n টু দি পাওয়ার -1, তাহলে এইখানটাতে বেগের মাত্রা বসে কি n টু দি পাওয়ার -1 বাই সময় মাত্রা t, তাহলে l t টু দি পাওয়ার -2, তাহলে সেই হিসাবে কি হলো l t টু দি পাওয়ার -2, তাহলে এটা হলো m l t টু দি পাওয়ার -2। এই যে মাত্রাটা পেলাম এটা কিসের মাত্রা? ফোর্স, তাহলে কি লিখবো m l t টু দি পাওয়ার -2। এইবার a মানে কি, অ্যাক্সেলারেশন মানেটা কি? এই একটা দৈর্ঘ্য, এই একটা দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্য আমি যখন এটা যদি একটা বর্গক্ষেত্র হতো, জানি ড্রয়িং ভালো না, বর্গক্ষেত্র হয়নি, কিন্তু যদি হতো তাহলে এই একটা দৈর্ঘ্য l, এই একটা দৈর্ঘ্য l, এটা কিন্তু ডাইমেনশন বা মাত্রার কথা বলছি। তোমরা ক্লাস 9 এ পড়ে এসছো মাত্রা বিষয়টা, তো আমি আর এখানে এক্সপ্লেন করছি না। তো সবসময় l স্কয়ার হয়, তার মানে এখানে l স্কয়ার। যদি এটা l স্কয়ার হয়, দেখো এখানেও আছে 1, এখানে আছে স্কয়ার, তাহলে এটা কি হবে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। তাহলে এই যে p, এই p এর ডাইরেক্ট মাত্রা এইটা। অনেক স্টুডেন্টই হয়তো ভাবছো যে এত ভেঙে বোঝানো, বেসিক্যালি দেখো আমরা যখন ভিডিও বানাই একটা অ্যাভারেজ হয়, সমস্ত রকম স্টুডেন্টের জন্য হয়, যাতে তারা বেনিফিটটা পায়, তার জন্য এতটা ডিটেলসে করা। না হলে তো ডাইরেক্ট, এখন তোমরা যারা ক্লাস 9 এ ভালোভাবে পড়াশোনা করেছো তারা তো দেখো, তাদের তো বলার কিছু নেই, তারা তো এক চান্সে এফ এর মাত্রা তাদের মুখস্থ হয়ে গেছে প্র্যাকটিস করতে করতে, আর এক চান্সে তারা দেখেই বের বের করতে পারে। কিন্তু যেহেতু ভিডিওটা সবার জন্য বানালো, তাই এতটা ডিটেলসে বিভিন্ন রকম এককের মধ্যে সম্পর্ক ডিফাইন করতে হয়। চাপের একক, এবার আমি এই সমীকরণটা তোমাদের দেখালাম p ইকুয়াল টু f বাই a। দেখো কিভাবে এইখান থেকে চাপের এককটা বের করবো। প্রথমে এসআই পদ্ধতিতে এককটা বের করবো। এসআই পদ্ধতিতে যদি একক বের করি, f এর একক নিউটন এবং ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, তাহলে নিউটন পার মিটার স্কয়ার। আর যদি আমি সিজিএস পদ্ধতিতে বের করি তাহলে কি হবে, সিজিএস পদ্ধতিতে এটা হচ্ছে ডাইট ফোর্সের একক এবং সেমি স্কয়ার, কি হলো ডাইট পার সেমি স্কয়ার। এবার প্রায়শই একটি প্রশ্ন তোমাদের মাধ্যমিকে আসে, বেশিরভাগ কিন্তু স্কুলের প্রশ্ন দেখা যায়, এই দুটোর মধ্যে সম্পর্ক কি, এই দুটো, তাহলে দেখো সেটাও বের করে নেবো। নিউটন বাই মিটার স্কয়ার, 1 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইট। 1 নিউটন ইকুয়াল টু, তোমরা জানো ক্লাস 9 এই পড়ছো, ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইট বাই 1 মিটার স্কয়ার। তাহলে কি এখানে লিখি 100 সেমি স্কয়ার। তাহলে হয়ে গেল। হ্যাঁ, এই জায়গাটা একটা ভুল প্রায়শই স্টুডেন্টরা করে থাকে। স্কয়ার মানেটা কিন্তু শুধুমাত্র সেমি মাথায় হয় না, সেটা এর উপরেও হয়, টোটালটার স্কয়ার হয়, তাহলে মানটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় সেই কারণে। তাহলে 10 টু দি পাওয়ার 5 ডাইট, যেটা আমরা আগেই পেলাম, বাই 10 টু দি পাওয়ার 4 সেমি স্কয়ার ইকুয়াল টু 10 ডাইট পার সেমি স্কয়ার। তাহলে 1 নিউটন পার মিটার স্কয়ার ইকুয়াল টু 10 ডাইট পার সেমি স্কয়ার। ক্যালকুলেশনটা এই যে পড়ালাম 1 নিউটন পার মিটার স্কয়ার, এটাকেই বলা হচ্ছে 1 পাস্কাল। পাস্কালকে না, পাস্কাল হচ্ছে না একজন বিজ্ঞানী, তো তার নাম অনুসারে এই এককটা হচ্ছে পাস্কাল। এইবার তোমাদের একটা টার্ম আমি পড়াবো, সেটা কি না, সেটা হচ্ছে এটিএম। এটা কিন্তু সেই এটিএম না যেখান থেকে তোমরা টাকা পয়সা তুলে থাকো, এটা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটাকে এটিএম বলে। তো স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞাটা কি হবে না, সংজ্ঞাটা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে বায়ুর যে চাপ দেয় তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। এটা তোমরা সবাই পড়ছো, তাও যেহেতু রিভিশনে আছে, সিলেবাস ইনক্লুডেড, তাই আমি একেবারে একটু দেখিয়ে দিচ্ছি। এর ক্যালকুলেশন, অর্থাৎ এই চাপের মানটা কি করে বের করতে হয় সেটা তোমাদের নেই, শুধু মানটা আছে। ক্লাস 9 এর সময় আমি তোমাদের পড়িয়ে, এটা হচ্ছে মিলিবার, সরি মিলিটা আগে লিখতে হতো, মিলিবার, ঠিক আছে। চাপের একটা ব্যবহারিক একক হয়, সেটা হচ্ছে টর। এবার টর জিনিসটা কি না, 1 টর ইকুয়াল টু 1 mm অফ Hg, অর্থাৎ পারস্তম্ভ 1 মিলিমিটার উচ্চতার পারস্তম্ভ যে চাপটা দেয় তাকেই 1 mm বলে। ইকুয়াল টু ক্যালকুলেশন করে দেখা গেছে 133.32 পাস্কেল, ঠিক আছে। এই ছিল চাপের একক, আর মাত্র একদম ইজি, আরো দু একটা ছোট বড় একক হয়ে থাকে, কিন্তু বেসিক্যালি এইগুলোই মূল বা মেন একক।
এছাড়াও আমরা অনেক সময় প্রিফিক্স যোগ করে কোন একককে বড় বা ছোট করি, সেটা তো আমি আগেই পরিমাপে তোমাদের গত বছর দেখিয়েছি, সেগুলো তো আছেই, সেগুলো কথা তো আর বলার দরকার নেই। এরপরে আমরা যেটা ঢুকবো সেটা হচ্ছে বয়েলস এর সূত্র। খুব মজার, চলো শুরু করা যাক। কি বুঝবো না, বয়েলের সূত্র খুবই মজার। সূত্র মানে এই অঙ্কের সূত্রের মতো জটিল হয় না, খুব সিম্পল, কোনো ব্যাপারই না। এক চান্সে বোঝাবো, এক চান্সে বুঝে যাবে। এরকম না, বয়েলের সূত্র কি বলছে? বলছে নির্দিষ্ট ভর ও উষ্ণতায় কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা তো বইতেই লেখা ছিল, তো এটা আমরা বুঝিয়ে লাভ কি? এটা তো বইতে লেখা ছিল, হ্যাঁ এটা বোঝাতে হবে। লেখাটা বইতেই আছে, ভিডিওটা যে দেখছো তাতে একটা লাভ আছে, সেটা হচ্ছে এটা বোঝাবো আমি এখন। এটা কি বলছে? দুটো রাশি, দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশিকে আমি কনস্ট্যান্ট ধরেছি। কি? একটা হচ্ছে ভর বা মাস, 2 নম্বর হচ্ছে উষ্ণতা বা টেম্পারেচার। এই দুটোকে কনস্ট্যান্ট ধরেছি। ধরে আর দুটো রাশি হয়েছে, একটা আয়তন যেটাকে আমি ভি দ্বারা রিপ্রেজেন্ট করব, একটা চাপ যেটাকে আমি পি দ্বারা ডিনোট করব। তো সূত্র অনুযায়ী আমি লিখবো ভি ভ্যারিয়েন্স 1/p। মানে এই দুটো যদি কনস্ট্যান্ট থাকে, মানে চেঞ্জ না করিস, নির্দিষ্ট থাকে, তাহলে এটা যদি বাড়ে এটা কমবে, আর এটা যদি কমে এটা কি হবে না, বাড়বে। বোঝা গেল? এখান থেকে আমি যদি, এটা হচ্ছে গাণিতিক রূপ, তো এখান থেকে যদি লিখি তাহলে কি হবে? ভি ইকুয়াল টু কে বাই পি। এটা কি? না কনস্ট্যান্ট, এটা তো একটা কনস্ট্যান্ট, তাহলে সেখান থেকে আমি লিখতে পারি পিভি ইকুয়াল টু কে। পেয়ে গেল পিভি ইকুয়াল টু কে। এইখান থেকে বলতে পারি না যে কোন নির্দিষ্ট একটা গ্যাসের ক্ষেত্রে, মানে কোন গ্যাসের ক্ষেত্রে ভর এবং উষ্ণতা এই দুটো যদি আনচেঞ্জেবল থাকে, মানে চেঞ্জ না করি, তাহলে এদের দুটোর গুণফল সবসময় এই কি হবে? ধ্রুবক হবে। তাহলে সেইখান থেকে তো সূত্রটা বেরোয় যে P1 ইকুয়াল টু যদি V1 হয় তাহলে সেটা ইকুয়াল টু কে, P2 ইকুয়াল টু যদি V2 হয় সেটা ইকুয়াল টু কে, P3 ইকুয়াল টু V3 হয় সেটা ইকুয়াল টু কে, যদি এই দুটো কনস্ট্যান্ট থাকে। মাথায় রেখো, সত্য আছে এখানে, ওই দুটো তাহলে সেখান থেকে লিখতে পারি না P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3। এই হয়ে গেল। এটা জানা মানে এবার নিউমেরিক্যালে ঢুকতে পারবো। এরপরে তো নিউমেরিক্যালি ভিডিও আসবে। সাথে বলে দিই, এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে বয়েলস ল বা বয়েলের সূত্রের যে গ্রাফ গুলো হয় সেই গ্রাফ গুলো। তাহলে চলো স্টার্ট করি। এখন তাহলে দেখে নিই বয়েলের সূত্রের কোন কোন লেখচিত্র গুলো আমাদেরকে শিখতে হবে। তাহলে সূত্রটা আগে লিখে নিই, ভি ভ্যারিয়েন্স 1/p। তাহলে এই দুটো রাশি ভি আর পি ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে এই দুটোর নিয়েই তো সমস্ত গ্রাফ হবে। তাহলে প্রথমে ভি বনাম পি সেই গ্রাফটা করে নিই, ভি বনাম পি গ্রাফ। আমি বললাম কি, ধরো চাপের মান এখানে আছে, একটু বেশি আছে, চাপের মান যদি আমি একটু কমাই তাহলে এখানে আসবে। তাহলে কি হবে? আয়তন বাড়বে, কারণ চাপ কমলে তো আয়তন বাড়ার কথা, তাহলে এখানে আসলে কমবে। এইভাবে যদি আমি ডট গুলো বসিয়ে দেখি না গ্রাফটাতে, যদি স্থানাঙ্ক বিন্দু গুলো বসিয়ে দেখি, এরকম ডট গুলো পাবো, এবং এগুলোকে যদি একটা রেখা দ্বারা যুক্ত করি তাহলে গ্রাফটা ঠিক এরকম হবে। এটা একটা বৃত্তের একটা অংশ হবে। এবং যদি এর প্রকৃতি বলি, প্রকৃতি, তাহলে সেটা হবে হচ্ছে সমপরাবৃত্তের অংশ। তাহলে প্রথম গ্রাফ হয়ে গেল, প্রথম গ্রাফ শেষ। এবার আমাদের দ্বিতীয় গ্রাফ শুরু, সেকেন্ড গ্রাফ। তো সেকেন্ড গ্রাফটা হবে হচ্ছে ভি বনাম 1/p, ভি বনাম 1/p। এবার ভি আর পি তো ব্যস্ত সম্পর্কে আজ আমরা সবাই বুঝলাম, কিন্তু ভি বনাম 1/p এটা তো সমানুপাতে আছে, মানে সরি সরল সম্পর্কে আছে। তাই সেই গ্রাফটা কিরকম হবে না, সরল সম্পর্কে থাকা যে কোনো গ্রাফই মূল বিন্দুগামী হয়। তাহলে ভি বনাম 1/p গ্রাফটা হবে কি মূল বিন্দুগামী, বিন্দুগামী। আচ্ছা, এইবার
আর একটা গ্রাফ যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে পিভি বনাম পি। এই গ্রাফটা কি? এটা তো কনস্ট্যান্ট, তাহলে এর মান সবসময় এরকম সরলরেখা হবে প্যারালাল, তাহলে গ্রাফের প্রকৃতি হবে পি অক্ষের বা চাপ অক্ষের সমান্তরাল। আর একটা গ্রাফ আছে সেটা হচ্ছে লগ ভি বনাম লগ পি। গ্রাফটা কিরকম হবে? ঠিক এরকম। যদিও এটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এই চারটে মূল গ্রাফ তোমাদের আছে, এই চারটে গ্রাফ করলেই তোমাদের হয়ে যাবে। এরপরে আমরা আসবো হচ্ছে বয়েলের সূত্রের যে সমস্ত প্র্যাকটিক্যাল গুলো আছে, চার্লসের সূত্র আর বয়েলের সূত্র, বেসিক প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যাল গুলোতে। এবং এর পরের ভিডিওতে আমরা চার্লসের সূত্রে আসবো। কারণ দেখো, যদি এই একটা ভিডিওতে আমি চাইলে পুরোটা কভার করতে পারি, কিন্তু তাতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এবং তোমাদেরও দেখতে ভালো লাগবে না। এই একটা ভিডিওতে আমি চাইলে পুরোটা কভার করতে পারি, কিন্তু তাতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এবং তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তাহলে ভিডিওতে যারা এতদূর চলে এসছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ, এবং ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর এরপরে দেখা হচ্ছে চার্লসের সূত্র নতুন একটা ভিডিওতে। চার্লসের সূত্রে অনেকটাই ডিটেলসে পড়াতে হবে আমাদেরকে, তাহলে